আমাদের পরিচিত পরিমাপযোগ্য রাশিগুলিকে প্রধানত আমরা দুটি ভাগে বিভক্ত করে থাকি। এই রাশিগুলো তাদের নিজস্ব কিছু ধর্ম আছে এবং বীজগণিতের যথাযথ নিয়ম তারা মেনে চলে। তো প্রথম প্রকারের যে রাশিগুলি তাদের একটা নির্দিষ্ট মান এবং একক থাকে। এই নির্দিষ্ট মান একটা বাস্তব সংখ্যা দ্বারা যেটি সূচিত হয় তা ওই রাশিটির পরিমাপ বোঝায় এবং নির্দিষ্ট একক থাকে। তো এই ধরনের রাশিকে আমরা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি বলে থাকি। যেমন ধরা যাক এই যে আমরা যে হল ঘরে রয়েছি, এই হলঘরটির দৈর্ঘ্য আমি বললাম যে 10 মিটার। তো এই যে 10 মিটার ঘরটির দৈর্ঘ্য, এটি একটি স্কেলার রাশি। তেমনি ধরা গেল একটি জলাধার, তাতে তার আয়তনটা বলছি আমি, যে ধরা যাক যে 100 কিউবিক ডেসিমিটার সেখানে তার ক্যাপাসিটি, জল ধারণ ক্যাপাসিটি। তো এটা আয়তন, তার মানে এটা একটা স্কেলার রাশি। আর দ্বিতীয় প্রকারের যে রাশিগুলি আছে সেই রাশিগুলি কিন্তু এই প্রথম প্রকারের যে রাশিগুলির ক্ষেত্রে যে আমরা বললাম যে মান এবং তার একক দিয়ে সূচিত করছে, দ্বিতীয় প্রকারে রাশিগুলোতে তার থেকে অতিরিক্ত কিছু আছে। কি অতিরিক্ত? যেমন ধরা যাক যদি বলা যায় যে এই যে চেয়ারটিতে বসে আছো সে চেয়ারটিকে সরিয়ে ফেলতে বলা হলো, ওখান থেকে বলা হলো ধরো 2 মিটার সরিয়ে ফেলো। তো স্বভাবতই প্রশ্ন উঠবে যে এই যে 2 মিটার আমরা কোন দিকে সরাবো? অর্থাৎ অনেক সময় আমাদের এই দিকটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ে একটা রাশির বোঝানোর জন্যে। যে তার মানে আমরা বলতে পারি যে এটাকে 2 মিটার আমরা হয়তো পূর্ব দিকে সরাবো, অর্থাৎ এর ডিসপ্লেসমেন্টটা হবে পূর্ব দিকে। আমরা বলতে পারি পশ্চিম দিকে সরাবো, তাহলে পশ্চিম দিকে। অর্থাৎ আমরা একটা দিক নির্দেশ করে সেই রাশিগুলোকে বোঝানোর চেষ্টা করছি। তো এই প্রকারের যে রাশিগুলো যেখানে যার মান আছে এবং দিকও আছে, অভিমুখ রয়েছে, সেই ধরনের রাশি তাদেরকে আমরা এই দ্বিতীয় পর্বে রাখছি এবং আমরা দেখে নেব যে এই ধরনের রাশির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এই ধরনের রাশি যাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো, তাদের 3টি বৈশিষ্ট্য আছে। যার প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে একটি একক। এই ধরনের রাশির একটি একক থাকবে এবং তার পরিমাপ বোঝানোর জন্য একটি বাস্তব সংখ্যা দ্বারা সেটিকে প্রকাশ করা হবে এবং তার দিক এবং অভিমুখ থাকবে। অর্থাৎ এই 3টি প্রপার্টি, 3টি ধর্ম আমরা ভেক্টর রাশির মধ্যে পেয়ে থাকি। এবার আমরা আলোচনা করব ডাইরেক্টেড লাইন সেগমেন্ট বা দিক নির্দেশিত সরলরেখাংশ কি সেই ব্যাপারে। তো একটা সরলরেখার ওপরে কোনো একটা বিন্দু, যেটাকে আমরা বলবো আদি বিন্দু বা ইনিশিয়াল পজিশন অফ দ্য পয়েন্ট, সেখান থেকে সেই বিন্দুটি যদি মুভ করে তারপর কোনো একটা অবস্থানে আসে, তখন সে যে পয়েন্টে এসে থামলো বা যে পয়েন্টে এলো তাকে যদি আমরা বলি যে এটা অন্তিম অবস্থান বা টার্মিনাল পজিশন, তাহলে ওই সরলরেখার যে অংশটা এই বিন্দুটি মুভ করেছে প্রারম্ভিক অবস্থান থেকে যে পর্যন্ত, এটাকে আমরা বলবো ওই সরলরেখার অংশ, দ্য পার্ট অফ দ্য স্ট্রেট লাইন। যেমন আমরা একটু ছবিতে দেখে নিই, তাহলে বুঝতে পারবো। ধরা যাক এরকম একটা সরলরেখা, এই একটা সরলরেখা,
এই রকম জায়গাতে ধরা গেল এ হচ্ছে বিন্দুটির একটি অবস্থান, এই বিন্দু থেকে ওই মুভ করে এরকম ধরা গেল বি বিন্দুতে এসে উপস্থিত হলো। তা এ হচ্ছে ইনিশিয়াল পজিশন ওই বিন্দুটির সরলরেখাটির ওপরে, এবং বি বিন্দুটি হচ্ছে তার টার্মিনাল পজিশন। তাহলে এই যে অংশ এবি, এটি এই সরলরেখা, যদি আমরা এই সরলরেখাটার নামকরণ করি এক্স ওয়াই, তো এক্স ওয়াই সরলরেখার একটি অংশ, বা তাকে আমরা বলবো সরলরেখার অংশ বা সরল রেখাংশ বা স্ট্রেট লাইন সেগমেন্ট। আর লক্ষ্য করে দেখো, এ যেখানে আদি বিন্দু বা ইনিশিয়াল পজিশন, বি যেখানে টার্মিনাল পজিশন, তার মানে পয়েন্টটা মুভ করছে এ থেকে বি এর দিকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই সরলরেখাংশটাকে এবি যদি বলি এ থেকে বি এর দিকে মুভ করছে, তাহলে তখন এই সরলরেখাংশটির দিকটাও আমরা নির্দেশ করে দিলাম, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে। এ হচ্ছে ইনিশিয়াল পজিশন, বি হচ্ছে টার্মিনাল পজিশন অফ দ্য পয়েন্ট। সো দ্য মুভমেন্ট ইজ ফ্রম এ টু বি। তাহলে এবি এটা হচ্ছে একটি দিক নির্দেশিত সরলরেখাংশ বা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। এর যদি উল্টোটা ঘটতো, ধরো বি পজিশনে বিন্দুটির অবস্থান ইনিশিয়ালি রয়েছে এবং সেই বিন্দু মুভ করে এ বিন্দুতে ফিরে এলো, এ বিন্দুতে আসছে, তাহলে তার মুভমেন্টটা হতো বি থেকে এ। অর্থাৎ আমি যখন বি থেকে এ বি এ লিখব, তখন সেটা বোঝাবে একটা দিক নির্দেশিত সরল রেখাংশ, দ্য ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। সেখানে কি মনে হচ্ছে যে বি থেকে বিন্দুটি এ বিন্দুর দিকে যাত্রা করেছিল, অর্থাৎ ডাইরেকশনটা আমি বুঝিয়ে দিতে পারছি বি থেকে এ এর দিকে। তো এই যে ক্ষেত্রে একটা সরল রেখাংশ, এখানে এই দেখো এ বি এবং বি এ, এই দুটি সরল রেখাংশ কিন্তু এক নয়, কিন্তু এই এ বি এবং বি এ দুটোরই দৈর্ঘ্যটা সমান, কিন্তু এই দুটো সরল রেখাংশ তারা কিন্তু এক নয়। প্রথম ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে। দুটোর ডাইরেক্ট মান যদিও এক, কিন্তু এই দুটো সরল রেখাংশ তারা কিন্তু তাদের অভিমুখটা কিন্তু ভিন্ন, বিপরীত অভিমুখ। আর যে কারণে এই দুটো সরল রেখাংশ তারা কিন্তু পৃথক, আর এদেরকে আমরা বলছি ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। একটি রেখাংশের তার তিনটি প্রপার্টি আছে। এক হচ্ছে তার দৈর্ঘ্য বা মাপাঙ্ক, লেন্থ। দ্বিতীয়টি হচ্ছে তার অভিমুখ বা সেন্স, কোন দিক থেকে সে কোন দিকে যাচ্ছে, বিন্দুটি গতিশীল হচ্ছে তার উপরে। আর তৃতীয়টি হচ্ছে যে তার সাপোর্ট, কোন সরলরেখার অংশ সেই রেখাংশটি। তো আমরা যদি লক্ষ্য করি যে এই আমার ছবি আঁকাই রয়েছে, ধরো এক্স ওয়াই সরল রেখা, এ হচ্ছে ইনিশিয়াল পজিশন অফ দ্য পয়েন্ট অ্যান্ড বি with the extreme position বা terminal position of the point, then AB represent a directed line segment. AB একটি দিক নির্দেশিত রেখা সূচিত করে। আর এর মান বলতে আমরা কি বুঝবো না, এ থেকে বি, এই যে দূরত্বটা এ থেকে বি, এর দৈর্ঘ্যটা তার একটা ইউনিট নিয়ে আমরা যখন মেজার করব, তো তার সেটি হচ্ছে তার পরিমাপ বা তার দৈর্ঘ্য, মাপাঙ্ক, এবং এটা সবসময় পজিটিভ। সাপোর্ট কি? এই যে রেখাংশটি, এটা যে সরল রেখার অংশ তাকে বলা হচ্ছে তার সাপোর্ট। অর্থাৎ এবি রেখাংশটি এক্স ওয়াই সরল রেখার অংশ, তার অর্থ হলো এবি, এই ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, ইজ এ পার্ট অফ straight line xy. Therefore I can say the support of AB be the straight line xy. xy সরল রেখাটি AB এই রেখাংশের সাপোর্ট, বা আমরা যার নাম বলতে পারি বাংলাতে
অবলম্বন। আর ডাইরেকশন, এটা নিয়ে তো আমরা কথা বলছিলামই, এ থেকে বি এটা হলো তার ডাইরেকশন। তাহলে এই যে আমরা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, তার তিনটি প্রপার্টির কথা বললাম। একটা হচ্ছে তার লেন্থ থাকবে, তার একটা মেজারমেন্ট থাকবে, তার মাপাঙ্ক থাকবে, সে একটা সরলরেখার অংশ হবে, যে সরলরেখার অংশ তাকে আমরা বলবো তার সাপোর্ট, এবং ডাইরেক্টেড লাইন সেগমেন্ট অবশ্যই তার একটা দিশা থাকবে, অভিদিশা থাকবে, অর্থাৎ সেন্স থাকবে, ডাইরেকশন অ্যান্ড সেন্স। আমরা বলছিলাম যে পরিমাপযোগ্য যে সমস্ত রাশির নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট একক বিশিষ্ট, এবং তার যদি নির্দিষ্ট অভিদিশা থাকে, নির্দিষ্ট অভিমুখ থাকে, তখন আমরা তাকে ভেক্টর রাশি বলে থাকি। সাধারণত ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে পৃথক করার জন্য আমরা বোল্ড লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো, আমরা ধরো একটা ভেক্টর, তাকে এ আমরা এই ধরনের এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এর ডাইরেকশনটা বোঝানোর জন্যে আমরা এই যে ওপরে তীর চিহ্নিত রেখা দিই। এ, এই ধরো বি, এভাবে ধরা যাক সি, ঠিক আছে, অথবা ক্যাপিটাল লেটার দিয়ে, সাপোজ ভি একটা ভেক্টর, ঠিক আছে। তো এই ধরনের এক্স ধরা যাক ভেক্টর বলছি। তো এগুলো আইদার ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার হলে বোল্ড স্মল লেটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ভেক্টরকে। যে কোনো ভেক্টরকে একটি দিক নির্দেশিত সরল রেখাংশ দ্বারা সূচিত করা যায়। সেই সরল রেখাংশটির যেটি দৈর্ঘ্য, সেটি সেই ভেক্টরের মান, অর্থাৎ আমরা ধরো এখানে এবি যদি একটা ভেক্টর বলি, তাহলে এবি এই ভেক্টরের যেটি মান অর্থাৎ মডিউলাস, সেটিকে আমরা বলবো সেই ভেক্টরটির মান, তার দৈর্ঘ্যটি। এবির লেন্থ, তাকে আমরা বলবো সেই ভেক্টরের মান। আর এ থেকে বি এই যে ডাইরেকশন, সেটা সেই ভেক্টরের অভিমুখ বা অভিদিশা সূচিত করবে। যদি এরকম হয় একটি ভেক্টরের মান, অর্থাৎ এই এবি তার দৈর্ঘ্যটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ ইনিশিয়াল পজিশন এবং টার্মিনাল পজিশন এ দুটো যদি একই হয়ে যায়, তখন সেই ভেক্টরকে আমরা বলে থাকি যে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টরের ক্ষেত্রে তার মান হচ্ছে 0। মনে রাখা দরকার যে 0 এটা কিন্তু একটি স্কেলার রাশি। আবার এই যে 0 এটা কিন্তু একটি স্কেলার রাশি, কিন্তু এটি একটি ভেক্টর যার মানটা 0। আর আমরা প্রপার ভেক্টর বা প্রকৃত ভেক্টর বলি তাদেরকে, যে ক্ষেত্রে সেই ভেক্টরের মান অশূন্য বা 0 নয়, এরকম মান বিশিষ্ট ভেক্টরগুলোকে আমরা প্রকৃত ভেক্টর বলে থাকি বা প্রপার ভেক্টর। এবার চলে আসি যে একক ভেক্টর এই কথাটি কি, একক ভেক্টর জিনিসটা কি। না, কোনো ভেক্টর তার অভিমুখে আমরা যে ভেক্টরের যে এককটা ব্যবহার করি, সেই পরিমাণ দৈর্ঘ্য, একটা সার্টেন লেন্থ, তাকে আমরা একক বলছি। তার তুলনায় একটা ভেক্টর কত গুণ, সেই হিসেবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তো ধরা যাক, যেমন আমরা এই যে এবি যে ভেক্টরটা বললাম, এই এবি ভেক্টরের পরিমাপ আমরা লেন্থ হিসেবে মেজার করি, সেটা হচ্ছে মডিউলাস অফ এবি। তো এ থেকে বি অভিমুখে এবি ভেক্টরের ক্ষেত্রে একক ভেক্টরটি হবে, এবি ভেক্টরের একক ভেক্টর হবে এই ভেক্টর এবি ডিভাইডেড বাই মডিউলাস এবি। এই মডিউলাস এবিটা হচ্ছে এই ভেক্টরের মান, তার পরিমাপ। তাহলে একক ভেক্টর হবে
এই ভেক্টর ডিভাইডেড বাই তার পরিমাপ। এবার চলে আসি ভেক্টরের সমতা বা ইকুইলিটি অফ টু ভেক্টরস। দুটো ভেক্টর তাদেরকে আমরা সমান বলতে পারবো যদি তাদের দৈর্ঘ্য সমান হয়, যদি তাদের সাপোর্ট বা অবলম্বন একই সরলরেখা অথবা সমান্তরাল সরলরেখা হয়, এবং তাদের যদি অভিদিশা একই হয়। Two vectors are said to be equal if they are equal in length, if their support be same or parallel straight lines, and if they are in the same sense. তখন আমরা দুটো ভেক্টরকে সমান বলতে পারবো। আমরা ছবিতে একটু দেখে নিই। ধরা যাক এরকম একটা সরলরেখা ধরো PQ। আমরা একটা ভেক্টর A থেকে B, AB একটা ভেক্টর, আরেকটা ভেক্টর ধরা যাক এখানে C থেকে D আরেকটা ভেক্টর, একটা A থেকে B, একটা C থেকে D। লক্ষ্য করে দেখো যে ভেক্টর AB এবং ভেক্টর CD উভয়েই একই সাপোর্ট, একই স্ট্রেট লাইন PQর উপরে অবস্থান করছে। এবং আমরা যদি AB লেন্থ, মানে এই লেন্থ এবং CD লেন্থ এরা যদি ইকুয়াল হয়, এবং দেখো লক্ষ্য করে A থেকে B যে সেন্সে, C থেকে D সেই একই সেন্সে, তখন আমরা এই ভেক্টর AB তাকে ভেক্টর CD এ দুটোকে সমান বলতে পারবো। আবারও বলি যে দুটো ভেক্টর তাদের যদি পরিমাপ সমান হয়, তারা যদি একই সাপোর্টের ওপরে থাকে অথবা সমান্তরাল সাপোর্টের মধ্যে থাকে, অর্থাৎ আমরা যেমন এটা একই স্ট্রেট লাইনে দেখিয়েছি, আমরা ধরো আরেকটা স্ট্রেট লাইন নিলাম যে স্ট্রেট লাইনটা PQর সাথে সমান্তরাল, ধরো XY। এখানে ধরা যাক একটা বিন্দু রয়েছে, ধরো E থেকে F পর্যন্ত একটা ভেক্টর রিপ্রেজেন্ট করছে, যেখানে EF লেন্থ, অর্থাৎ EF এই যে লেন্থটা, এটা আবার এই ABর সাথে সমান এরকম। তাহলে এই EF এবং দেখো E থেকে F এর সেন্স, সিডির সেন্স, ABর সেন্স একই। পরিমাপে যদি সমান হয়, সাপোর্ট যদি সেম স্ট্রেট লাইন অর প্যারালাল স্ট্রেট লাইনস হয়, এবং যদি ডাইরেকশন সেন্সটা একই হয়, তখন আমরা সে ধরনের ভেক্টরকে বলবো ইকুয়াল ভেক্টর। এবার আসি দুটো ভেক্টরকে আমরা কখন সদৃশ্য বা বিসদৃশ্য বলবো। When we called two vectors are like or unlike. দুই বা ততোধিক ভেক্টরের যদি সাপোর্ট একই হয়, অর্থাৎ তারা যদি একই সরলরেখার অংশ হয় বা সমান্তরাল সরলরেখার অংশ হয়, এবং তাদের যদি অভিমুখ বা সেন্স যদি একই হয়, তখন আমরা সে ধরনের ভেক্টরকে বলি সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। আর দুই বা ততোধিক ভেক্টর তারা তাদের সাপোর্ট একই, অর্থাৎ একই সরলরেখার অংশ বা সমান্তরাল সরলরেখার অংশ, কিন্তু তাদের অভিমুখ বিপরীত, the sense is opposite, then the vectors are called unlike. তখন আমরা সেই ভেক্টরকে বলবো বিসদৃশ্য ভেক্টর। আমরা লক্ষ্য করি ছবিতে একটু, এই ধরো এই একটি ভেক্টর যাকে আমি AB লাইন সেগমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ধরা যাক এই ভেক্টরটার নাম দিচ্ছি A। আরেকটা ভেক্টর আমি এখানে নিলাম, ধরা গেল সেটা CD, যাকে আমি বলছি B ভেক্টর। আরও একটা ভেক্টর নিচ্ছি আমি, ধরা যাক এখানে এটাকে বলছি আমি ধরো EF ভেক্টর, এই ডাইরেকশনে।
যেটাকে আমি বলছি ধরো ভেক্টর সি। তো এখানে যে ভেক্টরগুলো দেখিয়েছি লক্ষ্য করে দেখো যে ভেক্টর এ ভেক্টর বি, এদের এবি এবং সিডি যে সরলরেখা দুটোর অংশ, সেই সরলরেখাগুলো সমান্তরাল। এবং এখানে আমি বি ভেক্টর সি ভেক্টর একই লাইনের ওপরে রয়েছে, একই স্ট্রেট লাইনের ওপরে আমি দেখিয়েছি সেইভাবে। কিন্তু এ থেকে বি, এ ভেক্টরের সেন্স আর বি ভেক্টরের সেন্স একই, অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি এরা হচ্ছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। আবার লক্ষ্য করো সিডি মানে বি ভেক্টর এবং সি ভেক্টর এরা যদিও একই সরলরেখা, এদের সাপোর্ট একই সরলরেখা, কিন্তু এদের সেন্স বিপরীত। বি ভেক্টর সি থেকে ডিতে রয়েছে, এটা ই থেকে এফ এ রয়েছে, বিপরীত সেন্স। তার মানে বি ভেক্টর এবং সি ভেক্টর বিসদৃশ ভেক্টর। একইভাবে সি ভেক্টর এ ভেক্টর বিসদৃশ ভেক্টর। আমরা সেই ভেক্টরের সমতার ধারণা থেকে এটা বলতে পারি যে যে সমস্ত ভেক্টরের মান সমান এবং যারা একই সরলরেখার অংশ বা সমান্তরাল সরলরেখার অংশ এবং তাদের যদি অভিমুখ একই হয়, তখন তারা একই ভেক্টর সূচিত করে, সমান সমান ভেক্টর সূচিত করে। সেই জন্য এই সমান সমান ভেক্টরগুলোকে আমরা যে কোনো আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে একটা সরলরেখার তার সমান্তরালভাবে এঁকে তার বরাবর সূচিত করতে পারি। ধরা যাক আমি যেটা বলতে চাইছি যে এই ধরো এটা একটা ভেক্টর সূচিত করছে, যে ভেক্টরটার নাম বলছি আমি এ। তো আমি যদি এর সমান্তরাল একটা রেখা টানি, ধরা যাক এখানে একটা আমি এর সমান্তরাল রেখা টানলাম, তো আমি এর ইনিশিয়াল পয়েন্টটাকে রিপ্লেস করে যদি এখানে নিয়ে আসি এবং এর যে মাপটা সেই পরিমাপ যদি আমি এখানে নিই, অর্থাৎ ধরা যাক আমি এবি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই যে এবি ভেক্টর এটা এই এ ভেক্টরের সাথে সমান হবে। অর্থাৎ আমরা এই ভেক্টরটাকে এই লাইনের ওপরে প্রকাশ করতে পারছি, এর ইনিশিয়াল পয়েন্টটা রিপ্লেস করে এখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ এই ধরনের ভেক্টরকে আমরা বলবো ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর। মানে যে ক্ষেত্রে একটা ভেক্টরের প্রারম্ভিক বিন্দুর যে কোনো জায়গাতে রিপ্লেস করে নিয়ে যাওয়া যাবে, তখন আমরা তাদেরকে বলবো ফ্রি ভেক্টর। আর যদি এরকম কোনো ফিজিক্যাল কন্ডিশন হয় যেখানে এই প্রারম্ভিক বিন্দুটিকে আমরা স্থান পরিবর্তন করতে পারছি না বা করা যাবে না, সেক্ষেত্রে আমরা তাকে বলবো লোকালাইজড ভেক্টর। এবার আমরা শিখে নেব একটি ভেক্টর তার সাথে কোনো স্কেলার গুণ করার অর্থটা কি। মনে করো এম একটি স্কেলার কোয়ান্টিটি, এম বি এ স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এ এটা একটা ভেক্টর। অর্থাৎ এই এম স্কেলারের সঙ্গে ভেক্টর এর গুণ বলতে আমরা বুঝব একটা ভেক্টর, যে ভেক্টরটা এম এ দিয়ে আমি রিপ্রেজেন্ট করব, এম এ দিয়ে। এই ভেক্টরটা কেমন না, এই এ ভেক্টর এবং এম এ ভেক্টর এই দুটো ভেক্টরের সাপোর্ট হবে একই রেখা অথবা সমান্তরাল রেখা। আর এই ভেক্টর এম এ ভেক্টরের মান এ ভেক্টরের মানের এম গুণ হবে। মেজারমেন্ট অফ দিস ভেক্টর এম এ ইজ এম টাইমস অফ ভেক্টর এ। এবং যদি
এই m এর ভ্যালু if m is greater than 0, if m is greater than 0, then ভেক্টর a and ভেক্টর m এ তাদের সেন্সটা একই হবে, they are in the same sense. And if m is less than 0, m is less than 0, then ভেক্টর a তার যা সেন্স, m এ ভেক্টরের সেন্স ঠিক তার অপোজিট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কেলার মাল্টিপ্লিকেশন একটা ভেক্টরের, আবারও আমি বলি যে একটা ভেক্টর তার m টাইমস, m যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে m a বা m টাইমস অফ ভেক্টর a, m a, তখন কি হবে, সেইটাও একটা ভেক্টর হবে এবং সেই ভেক্টরটি a ভেক্টর, তার সাপোর্ট একই হবে। সাপোর্ট একই হবে মানে তারা একই সরলরেখার অংশ হবে অথবা সমান্তরাল সরলরেখার অংশ হবে। আর প্রথম ভেক্টরটির m টাইমস হবে মানের দিক থেকে এই ভেক্টরের যা মান, এই ভেক্টরের মান তার m টাইমস হবে। আরেকটা কি বললাম যে ইফ m ইজ গ্রেটার দ্যান 0, m এর মান, এই স্কেলারটির মান যদি ধনাত্মক হয়, if it is positive, then m a and a, both vectors are in the same sense, and if m is less than 0, then vector a and vector m a are in the opposite sense. এবার জেনে দিই যে কোনো ভেক্টরের নেগেশন বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ দ্য নেগেশন অফ এ ভেক্টর, বা একটা ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বলতে আমরা কি বুঝি। ধরা যাক এ একটা ভেক্টর, তো এই এ ভেক্টর তার যেটা সাপোর্ট, তার নেগেটিভ ভেক্টর বা নেগেশন অফ দিস ভেক্টর যখন আমরা বলবো, সাপোর্ট একই হবে, মান একই হবে, কিন্তু তাদের সেন্সটা হবে অপোজিট। এবং তাকে আমরা এক্সপ্রেস করি এইভাবে, এ এই ভেক্টরের নেগেশন মানে আমরা বলি মাইনাস অফ এ, এইভাবে আমরা এক্সপ্রেস করি। এবার বলি কো ইনিশিয়াল ভেক্টর বা সম আদিবিন্দু বিশিষ্ট ভেক্টর কাদেরকে বলবো না। যদি দুই বা ততোধিক ভেক্টর, if two or more vectors have the same initial point, then they are called একই আদি বিন্দু বিশিষ্ট ভেক্টর বা they are co-initial vector। একই আদিবিন্দু বিশিষ্ট ভেক্টর, অর্থাৎ যে সমস্ত ভেক্টরের আদিবিন্দু একই তাদেরকে বলা হচ্ছে co-initial vector। যে সমস্ত ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পজিশন একই তাদেরকে বলা হচ্ছে আদিবিন্দু ভেক্টর। এবার আমরা শিখে নেব দুটো ভেক্টরের যোগ আমরা কিভাবে করব। হাউ উই অ্যাড টু ভেক্টরস, দেখে নেওয়া যাক। ধরো আমাদের দুটো ভেক্টর রয়েছে, একটা ভেক্টর এরকমের, সাপোজ দিস ইজ ভেক্টর এ, এই লাইন দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম তাকে। আরও একটা ভেক্টর রয়েছে, ধরা যাক বি, আরেকটা ভেক্টর রয়েছে সেটা এরকমের, একটি ভেক্টর এ, একটি ভেক্টর বি, এইভাবে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করেছি। তো এই ভেক্টর দুটোকে আমি কিভাবে অ্যাড করব না, আমি একটা কাজ করছি, লক্ষ্য করো। এই ভেক্টরের প্যারালাল লাইন আমি ড্র করছি, একটা স্ট্রেট লাইন ড্র করছি। ধরা যাক এ এক্স একটা প্যারালাল, এই ভেক্টরের প্যারালাল লাইন। তো আমি একটু আগে বলেছিলাম যে ফ্রি ভেক্টর, অর্থাৎ এর ইনিশিয়াল পয়েন্টটাকে, আদিবিন্দুটাকে আমি শিফট করে যদি এ তে নিয়ে চলে আসি এবং এই ভেক্টরের সমান পরিমাণ আমি যদি এ এক্স থেকে কেটে নিই, ধরা যাক আমি এটাকে এ বি বলছি, তো এ বি রিপ্রেজেন্ট করবে এই ভেক্টরের সমান ভেক্টর, অর্থাৎ এ বি যে ভেক্টর ওই এ ভেক্টর।
এবার আমি এই বি বিন্দুতে ধরো এই বি ভেক্টর যে রয়েছে তার সমান্তরাল করে আমি একটা সরলরেখা আঁকলাম, ধরা গেল এটা বি ওয়াই। এবারে আমি যদি এর ইনিশিয়াল পয়েন্টটাকে আমি বি পয়েন্টে নিয়ে আসি এবং ধরা যাক এখান থেকে আমি এটাকে সি বলছি, পয়েন্টটা পজিশনটাকে সি বলছি, তাহলে বিসি দিয়ে আমরা ভেক্টর বিটাকে রিপ্রেজেন্ট করতে পারছি, বিসি দিয়ে ভেক্টর বিটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। তখন এদের যোগফলটা, তার মানে দেখো এ ছিল ইনিশিয়াল পয়েন্ট, এ বি দিয়ে ভেক্টর এ, বিসি দিয়ে ভেক্টর বি, তখন আমরা যদি আমি এসি দিয়ে যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, অর্থাৎ এই যে ভেক্টরটা এসি, যাকে আমি ডবল অ্যারো দিয়ে বোঝালাম, ভেক্টর এসি, এটি এই দুটো ভেক্টর অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি তাদের সমষ্টি রিপ্রেজেন্ট করবে। এসি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের সমষ্টি বা অ্যাডিশন রিপ্রেজেন্ট করবে। This is the sum of these two vectors. AC represent the sum of vector A and vector B. আর এখানে লক্ষ্য করে দেখো তাহলে একটা ত্রিভুজ ABC এর আমরা দুটো বাহু, একই ক্রমে দুটো বাহু দিয়ে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, ভেক্টর A এবং ভেক্টর B, আর বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা তাদের সমষ্টি রিপ্রেজেন্ট করছে। এই যে যেটা ত্রিভুজ দিয়ে আমরা দুটো ভেক্টরের সাম রিপ্রেজেন্ট করছি ত্রিভুজের সাহায্য নিয়ে, তো ভেক্টর অ্যাডিশনের এই নিয়মটাকে বলা হয় ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ টু ভেক্টরস। ঠিক একইভাবে আমরা আরও একটা ল যার সাহায্যে দুটো ভেক্টরের অ্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, আর তাকে বলা হয় প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের যোগফলের সামান্তরিক সূত্র। আমরা দেখে নিই সেই সূত্রটিকে। আমি ত্রিভুজ সূত্রটাকে মুছে দিচ্ছি। আমরা এই দুটো ভেক্টরকেই রাখছি, ধরা যাক ভেক্টর এ এবং ভেক্টর বি। তো আমি এর প্যারালাল লাইন টানছি, ধরা যাক এ এক্স, এই লাইনটি এ ভেক্টরের প্যারালাল, আর বি ভেক্টরের প্যারালাল করে আমি একটা লাইন টানছি যেটাকে বলছি এ ওয়াই। এবার আমি এ এক্স এর আদি বিন্দুকে যদি আমি এ বিন্দুতে নিয়ে আসি এবং এ বি দিয়ে যদি আমি এই ভেক্টর এটাকে রিপ্রেজেন্ট করি এর ইকুয়াল কেটে নিয়ে, তেমনি বি ভেক্টরের আদি বিন্দু যদি আমি এতে নিয়ে আসি এবং এ ওয়াই বরাবর আমি এখানে এর সমান করে কেটে নিই, ধরা গেল এখানে এডি কেটে নিচ্ছি আমি, এডি যদি আমি কেটে নিই তাহলে এই এডি নিশ্চয়ই বি ভেক্টর রিপ্রেজেন্ট করবে। ইনিশিয়াল পয়েন্টটা এখানে রিপ্লেস করেছি, এর সাপোর্ট প্যারালাল সাপোর্ট এবং এর লেন্থ ইকুয়াল, তার মানে এই এডি বি ভেক্টর রিপ্রেজেন্ট করবে, এবি এ ভেক্টর রিপ্রেজেন্ট করবে, কারণ এর সাপোর্ট এটা প্যারালাল, এবি লেন্থ এই এ ভেক্টরের লেন্থ একই এবং এর ডাইরেকশন সেন্স একই, এর ক্ষেত্রেও এর যা সেন্স একই। এখন যদি আমরা এই এবি এবং এডিকে সংলগ্ন বাহু করে if we draw a parallelogram taking AB and AD adjacent sides, let us draw, আমরা সেই প্যারালেলোগ্রামটাকে ড্র করি। ধরা যাক এই প্যারালেলোগ্রামটাকে বলছি আমি ABCD parallelogram, then the diagonal passing through the point, common initial point, that is the sum of these two vectors, এই এসি কর্ণ দ্বারা এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, অর্থাৎ এই ভেক্টরটা হয়ে যাবে ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এই সূত্রটা সামান্তরিক সূত্র। আমি আরও একবার পরিষ্কার করে বলি যে যদি একটা সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু দ্বারা দুটো ভেক্টরকে সূচিত করা যায় বা সূচিত করা হয়,
তখন ওই দুটো ভেক্টরের সাধারণ বিন্দুগামী কর্ণ দ্বারা ওই দুটো সংলগ্ন বাহুর সাধারণ বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর দুটোর যোগফল সূচিত করা যায়। If we can represent two adjacent sides of a parallelogram as two given vectors, then the diagonal passing through these two adjacent sides represent the sum of the two vectors in magnitude, direction and sense. তো এই সূত্রটা হচ্ছে যোগের সামান্তরিক সূত্র, বা দিস ইজ কল্ড দ্য ল অফ অ্যাডিশন, প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন। তাহলে আমরা ভেক্টরের যোগফলের জন্য দুটো সূত্র শিখলাম, একটা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল, আরেকটি হচ্ছে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। ভেক্টর অ্যাডিশন অ্যালজেব্রার কমিউটেটিভ ল তাকে ফলো করে। ভেক্টরের যোগফল বীজগণিতের যে বিনিময় নিয়ম সেটিকে ফলো করে। কিভাবে দেখবে? ধরো আমরা তো একটু আগে শিখলাম যে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা ভেক্টরের যোগফল পাই। তো আমি একটা সামান্তরিক আঁকছি। প্রথমে ধরা যাক এই একটা সামান্তরিকটার আমি নাম দিচ্ছি ABCD। তো যদি আমি এই AB এই বাহু দিয়ে একটা ভেক্টর A কে রিপ্রেজেন্ট করি এবং AD বরাবর একটা ভেক্টর B কে রিপ্রেজেন্ট করি AD দিয়ে, তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে আমরা এই কর্ণ AC দিয়ে এই ভেক্টর A এবং ভেক্টর B এর যোগফলটাকে সূচিত করতে পারবো। অর্থাৎ AC রিপ্রেজেন্ট A প্লাস B এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে। এটা আমরা শিখেছি আগে। তো এখন আমরা দেখব যে দেখো যে BC এই বাহুটি দিয়েও আমরা ভেক্টর B কে রিপ্রেজেন্ট করতে পারবো। কারণ আমি যদি সাপোর্টটা A থেকে B তে নিয়ে চলে যাই, তারপরে BCর সাথে AD মাপে সমান, সামান্তরিকের বিপরীত বাহু, এবং দেখো যে AD ইজ প্যারালাল টু BC, দেয়ারফর সাপোর্ট দুটোও একই হয়ে যাচ্ছে, একই রেখার অংশ, না হলে সমান্তরাল রেখার অংশ। তো এক্ষেত্রে সমান্তরাল রেখার অংশ, এবং দেখো অভিমুখটা আমি একই রেখেছি। তাহলে আমি যদি এই ভেক্টর A মানে A ভেক্টর যেটা AB দিয়ে সূচিত করেছি, অর্থাৎ ভেক্টর A তার সাথে যদি আমি ভেক্টর B যোগ করি, ABC ত্রিভুজটাতে যদি লক্ষ্য করি কি হবে? ABC ত্রিভুজের AB বাহু দিয়ে ভেক্টর A, BC বাহু দিয়ে ভেক্টর B সূচিত করা হয়েছে একই ক্রমে দুটি বাহু দিয়ে। তাহলে তাদের সমষ্টি বোঝা যাবে এই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, অর্থাৎ AC দিয়ে, অর্থাৎ A প্লাস B বোঝাচ্ছে। দেখো A প্লাস B, তখন আমরা AC পাচ্ছি, কিন্তু AB প্লাস BC ইজ ইকুয়াল টু AC, অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করছে ওই AC ভেক্টরটাই A প্লাস B এদিক থেকে। আবার আমি যদি প্রথমে B নিলাম, তারপরে যদি A নিই, ধরো আমি ADC ত্রিভুজটাতে গেলাম, তো AD দিয়ে ভেক্টর B রিপ্রেজেন্ট করছে। আবার দেখো DC দিয়ে ভেক্টর A রিপ্রেজেন্ট করছে। তাহলে B প্লাস এই ভেক্টরটা হচ্ছে A ভেক্টর, DC দিয়ে A ভেক্টর রিপ্রেজেন্ট করবে, কারণ DC এবং AB প্যারালাল লাইন, DC ইজ ইকুয়াল টু AB, এবং দেখো AB এর যে ডাইরেকশন ডিসির ডাইরেকশন বা সেন্স একই, অর্থাৎ A ভেক্টর DC দিয়েও রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ B প্লাস A সেটা হয়ে গেল ACর সাথে সমান, এটাও AC ভেক্টর রিপ্রেজেন্ট করবে এখানে এই ট্রায়াঙ্গেল লটার সাহায্যে। তার মানে আমরা দেখাতে পাচ্ছি যে A প্লাস B এটাও AC ভেক্টর এবং B প্লাস A এটাও AC ভেক্টর, অর্থাৎ A প্লাস B ইজ ইকুয়াল টু B প্লাস A। অ্যালজেব্রার কমিউটেটিভ ল সেটিকে কিন্তু ফলো করলো ভেক্টর অ্যাডিশন। ঠিক একইভাবে
আমরা দেখাতে পারবো যে অ্যাসোসিয়েটিভ ল এটাও কিন্তু ভেক্টর মেনে চলে। অ্যাসোসিয়েটিভ লটা কেমন? আমরা তিনটে ভেক্টর নিচ্ছি, ধরে যাক আলফা, বিটা, গামা। তো আলফা প্লাস বিটা এই যোগটা করার পরে তারপর যদি আমরা গামার সাথে যোগ করি, সেটা সমান আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা দেখে নিই ছবিতে, তার প্রমাণটা দেখে নেব যে কিভাবে এই অ্যাসোসিয়েটিভ ল এটা ফলো হচ্ছে ভেক্টর অ্যাডিশনের জন্য। তাহলে আলফা, বিটা এবং গামা তিনটে ভেক্টর হলে এই ভেক্টরগুলোর আমরা মাথায় চিহ্ন দিয়ে দিই। তাহলে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর, তারপর যদি আমরা গামা ভেক্টর করি, তো এটা সমান হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এই লটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আমরা দেখি একটু প্রমাণটা। ট্রায়াঙ্গেল ল ধরো আমি তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। এই লাইনটি দিয়ে আমি আলফা ভেক্টর রিপ্রেজেন্ট করলাম, এর ইনিশিয়াল পজিশন এটি। বিটা ভেক্টরটিকে আমি এই এতে রিপ্রেজেন্ট করলাম, ধরা যাক এটা বিটা ভেক্টর। এবং তারপর ধরো এই লাইন সেগমেন্টটি দিয়ে, ডাইরেক্টেড লাইন সেগমেন্টটি দিয়ে আমি গামা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করলাম। এদের ইনিশিয়াল পজিশনটা নিয়েছি, এর এন্ড পয়েন্টসে এর ইনিশিয়াল পজিশন। তো আমরা যদি দেখি প্রথমে আলফা প্লাস বিটা করি, এই লেফট হ্যান্ড সাইডটাতে যদি আমি যাই, LHS মানে আগে আমরা করছি আলফা প্লাস বিটা, তারপরে আমি গামার সাথে যোগ করব। তাহলে আলফা প্লাস বিটা, ট্রায়াঙ্গেল ল কি বলছে যে এখান থেকে এটা যদি একটা ত্রিভুজের একটা বাহু, এটা যদি আরেকটা বাহু হয়, তাহলে এই যোগ করলাম, এই বাহুটি আমি একটু নাম দিয়ে দিই, ধরা যাক এটা ABCD। তাহলে এসি বাহু রিপ্রেজেন্ট করবে আলফা প্লাস বিটা, এটা হবে আলফা প্লাস বিটা ভেক্টর। এবার আলফা প্লাস বিটার সাথে আমি গামা যোগ করব। তাহলে এখন ACD, একটা ত্রিভুজ আমি যদি ACD তৈরি করি, ধরো একটা ত্রিভুজ ACD তৈরি করলাম, তো AC রিপ্রেজেন্ট করছে আলফা প্লাস বিটা এই ভেক্টর, আর CD রিপ্রেজেন্ট করছে গামা ভেক্টর। তাহলে তাদের যোগফল আমরা AD বাহু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা AD দিয়ে ওই ভেক্টরটি রিপ্রেজেন্টেড হবে, লেফট হ্যান্ড সাইডের ভেক্টরটা, যোগফলটা। রাইট সাইডটা যদি আমরা লক্ষ্য করি, এবারে রাইট সাইডটা, সেখানে আছে কি যে আলফা ভেক্টর থাকবে, তারপরে বিটা প্লাস গামা এই সামটার সাথে সেটা যোগ হবে। তাহলে আমি যদি এই বিটা প্লাস গামা করি, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে এই বিডি বাহু ত্রিভুজ BCD এর BC বাহু দিয়ে বিটা ভেক্টর, CD বাহু দিয়ে গামা ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে মানে বিডি বাহু দিয়ে বিটা প্লাস গামা এই ভেক্টরটা রিপ্রেজেন্টেড হবে, এটা বিটা প্লাস গামা। তাহলে এরপরে আমি আলফার সাথে যদি বিটা প্লাস গামা, এটা হচ্ছে আলফা আর বিডি রিপ্রেজেন্ট করছে বিটা প্লাস গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা ট্রায়াঙ্গেল ল যদি ফলো করি, ABD ত্রিভুজের AD বাহু দ্বারাই রিপ্রেজেন্টেড হবে। অর্থাৎ আমরা দেখলাম যে বাম পক্ষ আলফা প্লাস বিটা আগে করে তারপর গামার সাথে যোগ করা, তাতেও আমরা AD ভেক্টরটা পাচ্ছি, এবং আগে আলফা থাকলো এবং বিটা প্লাস গামা যোগটাকে আমি করে নিচ্ছি। তারপরে যদি আমরা ফাইনাল রেজাল্টে যাই, তখনও দেখছি যে AD দ্বারাই কিন্তু ওই ভেক্টরটা সূচিত হচ্ছে। অর্থাৎ এই যে লটি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা। বীজগণিতের কমিউটেটিভ ল এবং অ্যাসোসিয়েটিভ ল, এই দুটো লই আমরা লক্ষ্য করলাম ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার আমরা একটু দেখে নেব যে স্কেলার দ্বারা ভেক্টরের গুণন বা মাল্টিপ্লিকেশন
তা ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম এটাকে ফলো করে। মনে করা যাক এম এবং এন দুটি যে কোনো স্কেলার এবং আলফা আর বিটা দুটি ভেক্টর। তাহলে বন্টনের নিয়ম অনুসারে আমরা পেতে পারি যে এম প্লাস এন ইন্টু আলফা সমান এম আলফা প্লাস এন আলফা। এরকম আরেক রকম আমরা পেতে পারি, সেটা হলো যে এম ইন্টু আলফা প্লাস বিটা সমান এম আলফা প্লাস এম বিটা। আমি দ্বিতীয় প্রকারের প্রমাণ আগে দেখাচ্ছি, তারপর আমরা প্রথম প্রকারের প্রমাণে আসব ডিস্ট্রিবিউশন লয়ের। ধরা যাক এই আলফা যে ভেক্টরটি তাকে আমি দিক নির্দেশিত এই রেখাটি দ্বারা সূচিত করছি। নাম দিলাম এবি। এবি দিয়ে আমি ভেক্টর আলফাকে রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ ভেক্টর আলফা। আর এই ধরা যাক বিসি দিয়ে ভেক্টর বিটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এবি যদি একটি বাহু হয় ত্রিভুজের, বিসি যদি ক্রমান্বয়ে গৃহীত আরেকটি বাহু হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অর্থাৎ এসি দ্বারা এই ভেক্টর দুটোর যোগফল, তার মানে আলফা প্লাস বিটা, এটি রিপ্রেজেন্টেড হবে, এটি সূচিত করবে। এইবার আমরা করব যেটি, এই এবি এই রেখাটিকে আমি ধরো এই বি ড্যাশ পর্যন্ত এমনভাবে বাড়িয়ে দিলাম যে এই এ বি ড্যাশ এটি হচ্ছে এম ইন্টু এবি। এ বি ড্যাশ রেখাটির দৈর্ঘ্য এবি রেখাংশের দৈর্ঘ্যের এম টাইমস। তাহলে এবি দিয়ে আমরা যদি আলফা ভেক্টরকে সূচিত করি, তাহলে এ বি ড্যাশ দিয়ে তার এম টাইমসের যে ভেক্টর, তার মানে এবি ভেক্টর, এ বি ড্যাশ ভেক্টর, সেটা হবে এম ইন্টু এবি ভেক্টর। তাহলে এ বি ড্যাশ দিয়ে আমরা এম ইন্টু আলফা এই ভেক্টরটাকে সূচিত করতে পারবো এ বি ড্যাশ দিয়ে। ঠিক একইভাবে আমরা এসিকে এমনভাবে বাড়িয়ে দেব সি ড্যাশ পর্যন্ত যাতে করে এ সি ড্যাশ এই দৈর্ঘ্যটা এম ইন্টু এসি হয়। তাহলে এ সি ড্যাশ যে ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে সেটি হবে এম ইন্টু এসি ভেক্টর। আমরা ত্রিভুজ সূত্র অনুসারে লক্ষ্য করেছি যে এসি এই রেখাংশ আলফা প্লাস বিটা এই ভেক্টরটা সূচিত করছে, অর্থাৎ এ সি ড্যাশ তা সূচিত করবে এম ইন্টু আলফা প্লাস বিটা এই ভেক্টর। অর্থাৎ আমরা দুটো জিনিস এখান থেকে পেয়ে গেলাম, যে এ সি ড্যাশ সূচিত করছে আলফা প্লাস বিটা তার এম টাইমস, আর এ বি ড্যাশ সমান পেয়ে গেলাম এম আলফা। তা আমি সেই দুটোকে একটু নোট করে বাকি অংশটা মুছে দিচ্ছি এখান থেকে। অর্থাৎ এ বি ড্যাশ এই ভেক্টরটা হচ্ছে এম ইন্টু আলফা, আর এইমাত্র আমরা যেটা জানলাম যে এ সি ড্যাশ এই ভেক্টরটি এটি হচ্ছে এম ইন্টু আলফা প্লাস বিটা। এইবার লক্ষ্য করো, আমরা একটু জ্যামিতি করে নেব এরপরে। জ্যামিতিটা কিরকম না, আমি এবারে এই বি ড্যাশ সি ড্যাশ জয়েন করে দেব, বি ড্যাশ সি ড্যাশ জয়েন করে দেব। লক্ষ্য করে দেখো যে এ বি ডিভাইডেড বাই এ বি ড্যাশ এটা সমান কত না, এ বির এম টাইমস এটা হচ্ছে তোমার এ বি ডিভাইডেড বাই এম ইন্টু এ বি, এভাবেই আমরা কনসিডার করেছি, তার মানে 1/m। এদিকে লক্ষ্য করো যে এসি বাই এ সি ড্যাশ এটা সমানও এসি ডিভাইডেড বাই এম ইন্টু এ সি ড্যাশ, তার মানে 1/m। অর্থাৎ
বিসি এবং বি ড্যাশ সি ড্যাশ এরা সমান্তরাল হয়ে গেল। বিসি এবং বি ড্যাশ সি ড্যাশ এরা সমান্তরাল হয়ে গেল। অর্থাৎ এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে দেখো এই কোণের সাথে এই কোণ সমান হবে, এই কোণ তার সাথে এই কোণ সমান হবে, আর এটা সাধারণ কোণ আছে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ বি ড্যাশ সি ড্যাশ এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য কোণী হয়ে গেল। এবং সদৃশ্য কোণী মানে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি। অর্থাৎ কিনা আমরা এই যে এবি ডিভাইডেড বাই এ বি ড্যাশ সমান এসি ডিভাইডেড বাই এসি ড্যাশ সমান বিসি ডিভাইডেড বাই বি ড্যাশ সি ড্যাশ, আর তার মানেই হয়ে গেল এটা তোমার এই 1/m এর সাথে ইকুয়াল। তাহলে বিসি ডিভাইডেড বাই বি ড্যাশ সি ড্যাশ সমান 1/m। তাহলে বি ড্যাশ সি ড্যাশ সমান m ইন্টু বিসি। তাহলে বি ড্যাশ সি ড্যাশ দিয়ে যে ভেক্টরটা সূচিত হবে সেটি m ইন্টু বিসি ভেক্টর, আর বিসি দিয়ে আমরা তো বিটা ভেক্টরকে সূচিত করেছি। অর্থাৎ বি ড্যাশ সি ড্যাশ এটা রিপ্রেজেন্ট করবে m ইন্টু বিটা ভেক্টর। এইবার আমরা চলে আসছি, আমি এই অংশটাকে মুছে দিই। এইবার দেখো যে আমরা অলরেডি এসিটাকে পেয়েছিলাম আলফা প্লাস বিটা ভেক্টর। এবার আমি বড় ত্রিভুজটা এ বি ড্যাশ সি ড্যাশ এই ত্রিভুজটাতে যদি ত্রিভুজ সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো যে এ বি ড্যাশ প্লাস বি ড্যাশ সি ড্যাশ দিয়ে যে ভেক্টর রিপ্রেজেন্ট করছে এই দুটোর সাম নিশ্চয়ই এ সি ড্যাশ হবে, এই সি ড্যাশ ভেক্টর। তাহলে এ বি ড্যাশ দিয়ে আমরা যে ভেক্টরটা পেয়েছি, এ বি ড্যাশ দিয়ে ভেক্টর পেয়েছি এম আলফা, বি ড্যাশ সি ড্যাশ দিয়ে ভেক্টর এইমাত্র পেলাম এম বিটা, আর এ সি ড্যাশ দিয়ে ভেক্টর পেয়েছি এম ইন্টু আলফা প্লাস বিটা। আমরা যদি কমিউটেটিভ লটাকে ফলো করি তাহলে আগে লিখতেই পারি এটাকে এম ইন্টু আলফা প্লাস বিটা সমান এম আলফা প্লাস এম বিটা। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল এই যে আমরা এখানে লিখেছিলাম এম ইন্টু আলফা প্লাস বিটা সমান এম আলফা প্লাস এম বিটা, এটা কিন্তু প্রযোজ্য হলো স্কেলারের সঙ্গে ভেক্টরের গুণনের জন্য। এই প্রথম প্রকারের প্রমাণটিও আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখে নেওয়া যাক সেই প্রমাণটা। আমরা মনে করছি যে একটা জাস্ট রেখাংশ নিচ্ছি। প্রথমে ধরা যাক এই রেখাংশটাকে আমি বলছি পিকিউ। এই পিকিউ এই রেখাংশ দিয়ে আমি একটা ভেক্টর ধরা যাক আলফাকে সূচিত করছি। এবার আমরা কি করলাম যে একটা এর প্যারালাল লাইন ড্র করছি। এই ধরো প্যারালাল লাইন ড্র করলাম। প্যারালাল লাইন ড্র করে আমি এবি একটা লাইন সেগমেন্ট নিচ্ছি এখান থেকে, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। যে লাইন সেগমেন্টটা এরকমের যে মডিউলাস অফ এবি সমান এম ইন্টু মডিউলাস অফ পিকিউ। তা যদি হয় তাহলে এবি যে ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে এম ইন্টু আলফা, এম ইন্টু আলফা। তারপরে আমি একটা লাইন সেগমেন্ট নিচ্ছি এখান থেকে, ধরা যাক বিসি এই ডাইরেক্টেড লাইন সেগমেন্টটা নিচ্ছি এমনভাবে যেখানে মডিউলাস অফ তোমার বিসি এটা সমান এন ইন্টু পিকিউ। তার মানে এই বিসি দিয়ে দেখো যে এন ইন্টু আলফা এই ভেক্টরটা সূচিত হবে। বিসি ভেক্টর সমান এন ইন্টু বিসি। তাহলে এই যে এসি দিয়ে এখন আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে মডিউলাস অফ এসি সমান কত। মডিউলাস অফ এসি এটা সমান অ্যাকচুয়ালি মডিউলাস অফ এবি প্লাস মডিউলাস অফ বিসি। তো মডিউলাস অফ এসি, তার মানে আমরা এসি যে ভেক্টরটা হবে সূচিত করবে সেই এসি ভেক্টরটা হচ্ছে তোমার এই যে এবি মানে কি এম ইন্টু, এই যে মডুলাস অফ এবি মানে কি না এম ইন্টু
মডিউলাস অফ পি কিউ প্লাস বিসি মডিউলাস, তার মানে হচ্ছে এন ইন্টু মডিউলাস অফ পি কিউ। তাহলে এসি ভেক্টর, এসির মডিউলাস, এখানে এই যোগটা যদি আমরা করি তাহলে হয়ে যাচ্ছে এম প্লাস এন ইন্টু মডিউলাস অফ পি কিউ। এই মডিউলাস অফ এসি এটা সমান এরকম হলো, আর মডিউলাস অফ এসি তার মানে এসি ভেক্টর, এসি ভেক্টর সেটা হবে এম প্লাস এন ইন্টু পি কিউ। পি কিউ মানে হচ্ছে আমি যদি এসি ভেক্টরের কথা বলি, এসি ভেক্টর সমান হবে এম প্লাস এন ইন্টু পি কিউ ভেক্টর। তার মানে এই এম প্লাস এন ইন্টু পি কিউ ভেক্টর সেটা হচ্ছে আলফা ভেক্টর। তো সেই আলফা ভেক্টরটা কোন দুটো ভেক্টরের সাম হিসেবে আমরা পেলাম এখানে এবি প্লাস বিসি, তার মানে এম আলফা প্লাস এন আলফা। তার মানে এই জিনিসটাই হচ্ছে এম আলফা প্লাস এন আলফা। আমি এটাকে বাঁ দিকে এটাকে ডান দিকে মানে কমিউটেটিভ লটা যদি ফলো করি তাহলেই কিন্তু এই ডিস্ট্রিবিউটিভ লটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্যে বন্টন নিয়ম এটা প্রযোজ্য। দুটি ভেক্টরের বিয়োগ বলতে আমরা বুঝি, ধরো আলফা এবং বিটা দুটি ভেক্টর, তাদের বিয়োগ বলতে বুঝি যে ভেক্টর আলফা তার সাথে তার বিপরীত ভেক্টর যোগ। একটি ভেক্টর আলফা তার সাথে বিটা বিয়োগ করার অর্থ আলফা ভেক্টর এবং বিটা ভেক্টরের বিপরীত ভেক্টর তার সঙ্গে যোগ করা। আমরা জিওমেট্রিক্যালি যদি একটু ব্যাপারটা লক্ষ্য করি তাহলে দেখব যে ধরা যাক এই লাইনটি দিয়ে আমি আলফা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি আর বিটা ভেক্টর রিপ্রেজেন্ট করছি ধরো এই ভেক্টরটি দিয়ে, এই লাইনটি দিয়ে। তো আমরা আলফা মাইনাস আলফা প্লাস বিটা মানে কি জানছিলাম, ধরো আমি একটু নামকরণ করে দিই, এটা এবি আর এটা বিসি। আমরা আলফা প্লাস ভেক্টর দেখছিলাম যে এই এসি দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছিল বাই ট্রায়াঙ্গেল ল। এবার আমি যদি বলি যে আলফা মাইনাস বিটা করব, তাহলে বিটা ভেক্টরের বিপরীত অভিমুখে আমরা ভেক্টর নেব। ধরা যাক বিডি রিপ্রেজেন্ট করছে যে ভেক্টর সেটা হচ্ছে মাইনাস বিটা। তাহলে আলফা এবং মাইনাস বিটার যোগফল সেটি রিপ্রেজেন্ট করবে ভেক্টর এডি। তো এই ভেক্টর এডি হচ্ছে আলফা মাইনাস বিটা। তা অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগফল তার অর্থ হলো প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের বিপরীত যুক্ত করা। দুটি বা তার চেয়ে বেশি ভেক্টরকে আমরা কলিনিয়ার বলবো তখনই যখন সেই ভেক্টরগুলির সাপোর্ট একই লাইন হবে বা সমান্তরাল লাইন হবে, তখন তাদেরকে আমরা বলবো কলিনিয়ার ভেক্টর। যদি তিন বা তার বেশি ভেক্টর একই সমতলে অবস্থিত হয়, অর্থাৎ যদি আমরা তিন বা তার চেয়ে বেশি ভেক্টরকে যে সরলরেখাগুলো দিয়ে এক্সপ্রেস করি তারা যদি একই সমতলে অবস্থিত হয় বা একই সমতলে অবস্থিত সরলরেখা দ্বারা আমরা সূচিত করতে পারি, তখন সেই রকমের ভেক্টরগুলোকে বলা হবে কোপ্লেনার ভেক্টর বা একতলীয় ভেক্টর। If three or more vectors are on the same plane, or we can say if we can express three or more vectors as straight lines lying on same plane, then the vectors are called coplanar. ধরা যাক ও কোনো একটা বিন্দু এবং পি আরও একটা বিন্দু ত্রিমাত্রিক দেশে। In the three-dimensional space, let O be any point and P be another point. Then we can express
the vector OP, this vector OP is called the position vector of point P with respect to O. এখানে এই O কে বলা হয় ভেক্টর অরিজিন, আর OP ভেক্টরটি হলো P বিন্দুর পজিশন ভেক্টর। এটাকে আমরা ইচ্ছে করলে ধরো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। OP represent the position vector of point P with respect to O. এবার আমরা আলোচনা করব যে হোয়াট ইজ ভেক্টর ইকুয়েশন। না, যদি আলফা এবং বিটা দুটো নোন ভেক্টর হয়, সাপোজ আলফা এবং বিটা দুটো নোন ভেক্টর, এবং জেড যদি একটা আননোন ভেক্টর হয়, তাহলে আলফা প্লাস জেড ইজ ইকুয়াল টু বিটা, এটাকে বলবো একটা ভেক্টর সমীকরণ। দিস ইজ কল্ড আ ভেক্টর ইকুয়েশন। এবং এই ভেক্টর ইকুয়েশনে জেডের একটা ইউনিক সলিউশন থাকবে, একটা এবং কেবলমাত্র একটা মানের জন্যেই এই সমীকরণটা, জেডের একটা মানের জন্যেই এই সমীকরণটি সিদ্ধ হবে। আমরা তার প্রমাণ পরে দেখব এর ইউনিকনেস এর জন্যে। এবার একটু দেখে নেব যে আমরা এই যে ভেক্টর সমীকরণ, এখানে এই জেডের জন্যে সমাধানটা কি হবে। না, ধরা যাক যদি আমরা এই কাজটা করি, এই তো ভেক্টর সমীকরণ, ধরা যাক মাইনাস আলফা, তার সাথে আমরা এই ভেক্টর আলফা প্লাস ভেক্টর জেড অ্যাড করলাম, অর্থাৎ মাইনাস আলফা, এটা আমরা বোথ সাইডে অ্যাড করে দিলাম ইকুয়েশনের। আর উভয় পক্ষে একই ভেক্টর যদি যোগ করা যায়, সমতা চিহ্নের হেরফের হয় না। এবার আমরা দেখো এখানে একটু আগে শিখেছি যে অ্যাসোসিয়েটিভ ল, সেটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো না, মাইনাস আলফা প্লাস আলফা এই যোগফল প্লাস ভেক্টর জেড ইজ ইকুয়াল টু, এখানে আমি কমিউটেটিভ লটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে বিটা মাইনাস আলফা লিখতে পারি, এ প্লাস বি সমান বি প্লাস এ, সেটি লিখলাম। আর এখানে লক্ষ্য করো যে ভেক্টর আলফা এবং তার বিপরীত ভেক্টর, এই যোগফলটা হচ্ছে একটা নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টর প্লাস ভেক্টর জেড ইজ ইকুয়াল টু ভেক্টর বিটা মাইনাস ভেক্টর আলফা। আর নাল ভেক্টর এবং ভেক্টর জেড অ্যাড করলে পরে এটা ভেক্টর জেড হয় এবং বিটা মাইনাস আলফা হয়। অর্থাৎ আমরা এখন এই যে সমীকরণটা আমি লিখেছিলাম যে আলফা প্লাস জেড ইজ ইকুয়াল টু বিটা, তার সমাধান পেয়ে গেলাম। আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে একটা ভেক্টর ইকুয়েশন, এখানে জেডের ইউনিক সলিউশন থাকবে, একক সলিউশন থাকবে। তা আমরা তারও প্রমাণটা দেখে নেব এইবার। তো ধরো এই যে ভেক্টর সমীকরণ, আমি মনে করছি যে এই ভেক্টর সমীকরণটির একটা নয়, জেডের দুটো মানের জন্য এই সমীকরণটি স্যাটিসফাই করছে, আমি ধরে নিচ্ছি। মনে করছি যে জেড এই ভেক্টরটার দুটো সমাধান, একটা হবে জেড ওয়ান আর একটা হবে এই ভেক্টরের সমাধান জেড টু। তা যদি হয় তাহলে এই ভেক্টর সমীকরণটা ওই দুটো মানের জন্যেই স্যাটিসফাইড হবে, অর্থাৎ আলফা প্লাস জেড ওয়ান এটা সমানও বিটা হবে। আবার এটার আমি যদি এদিকেই লিখি যে আলফা প্লাস জেড টু এটার জন্যও বিটা হবে, অর্থাৎ জেডের জায়গায় আমি জেড ওয়ান বসালেও বিটার সাথে সমান হবে, জেড টু বসালেও বিটার সাথে সমান হবে, যদি জেডের আমরা দুটো সমাধান পাই। এবার আমরা একটু লক্ষ্য করছি যে তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর সমান, আলফা প্লাস জেড ওয়ান সমান আলফা প্লাস জেড টু। আমি যদি এর উভয় দিকে মাইনাস আলফা যোগ করে দিই, এর ক্ষেত্রেও মাইনাস আলফা যদি যোগ করে দিই, এই ভেক্টরটা মুছে দিচ্ছি,
মাইনাস আলফা যদি উভয় দিকে যোগ করে দিই, এটা সমান মাইনাস আলফা এই ভেক্টর প্লাস আলফা প্লাস z2 যোগ করে দিই যদি, এবারে আমি যদি অ্যাসোসিয়েটিভ লটাকে ফলো করি, তাহলে মাইনাস আলফা প্লাস z1 ভেক্টর ইজ ইকুয়াল টু এদিকেও মাইনাস আলফা প্লাস z2 ভেক্টর। আর মাইনাস আলফা প্লাস আলফা এটা নাল ভেক্টর প্লাস z1 ভেক্টর, এটাও নাল ভেক্টর প্লাস z2 ভেক্টর। এবারে আমরা রেজাল্ট পেয়ে গেলাম, তার মানে z1 ইজ ইকুয়াল টু z2। অর্থাৎ আমরা এখানে কনসিডার করেছিলাম যে জেড এর দুটো সলিউশন z1 এবং z2 পৃথক সলিউশন আমরা যদি পাই, কিন্তু আলটিমেটলি আমরা লক্ষ্য করলাম যে z1 এবং z2 ইকুয়াল পেয়ে গেলাম। অর্থাৎ এই ভেক্টর সমীকরণের একটা ইউনিক সলিউশন থাকবে, জেডের একটা মাত্র মানের জন্যেই এই সমীকরণটা সিদ্ধ হবে। আজকের ভেক্টর বিষয়ের ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাইছি, অনাবশ্যক দীর্ঘায়িত করতে চাইছি না। আগামী ক্লাসে আরও ভেক্টর বিষয়ে অনেক আলোচনা করব, আর সেই কারণে আমি বলবো যে পুরো ক্লাসটি তোমরা দেখতে থাকো এবং এই চ্যানেলটিকে ফলো করো। আগামী দিনে যে সমস্ত ক্লাসগুলোকে আমি আপলোড করব সেগুলো খুব সহজেই তোমাদের সামনে চলে আসে। যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো তাদের কাছে এ কথাটাই বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে সবাই। খুব শীঘ্রই ফিরবো আমরা এর পরবর্তী অংশ নিয়ে। দেখতে থাকো গণিত দোসর।